আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি নবম শ্রেণীর বিস্তার পরিমাপের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই ক্লাসটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যেরকম প্রয়োজন, ঠিক সেইভাবে বিসিএস, ব্যাংক জব, প্রাইমারি এবং অন্যান্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটা প্রশ্ন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই সাধারণত থেকে থাকে। তো আজকে আমরা শিখব অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কীভাবে আমরা গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে পারি। আবার বলছি, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কীভাবে আমরা গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে পারি। আজকের এই ক্লাসটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এবং সাথে অন্যান্য ক্লাসেও এই অধ্যায় আছে। বিশেষ করে বিসিএস, ব্যাংক জব এবং অন্যান্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন কিন্তু পাওয়া যায়। কাজে আজকের ক্লাসে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা চেষ্টা করি। তাহলে এখানে আমি একটি উদাহরণ দিয়েছি, গড় নির্ণয়। তাহলে আমরা গড় কীভাবে নির্ণয় করব? অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। তাহলে এখানে বোঝাচ্ছে অবিন্যস্ত উপাত্ত, এখানে কিছু উপাত্ত আমি দিয়েছি, যেমন 7, 6, 6, 3, 15, 11, 8, 16। তাহলে এই উপাত্তগুলো অবিন্যস্ত আকারে আছে। তাহলে এই অবিন্যস্ত আকারে যখন উপাত্তগুলো থাকে, তখন আমরা এগুলোর গড়, মধ্যক এবং প্রচুরক কীভাবে নির্ণয় করব, সেটাই আজকের আলোচনার বিষয়। তাহলে গাণিতিক গড়, এটা খুবই সহজ। গাণিতিক গড় নির্ণয়, গাণিতিক গড়ের এই মার্কটাকে আমরা এইভাবে দেব, চিহ্নটাকে এক্স দিয়ে উপর একটা দাগ, এক্স দিয়ে উপর একটা দাগ মানে এক্স বার। তাহলে এটাকে বলা হয় গাণিতিক গড়, এক্স বার সমান এখানে যে উপাত্তগুলো, ডাটাগুলো থাকবে, এই সংখ্যাগুলো সবগুলো আমরা যোগ করব। যেমন 7 + 6 + 6, এই সবগুলো যোগ করব। যোগ করার পরে যে কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 8টা সংখ্যা আছে। তাহলে এই 8 দিয়ে আমরা এই যোগফলকে ভাগ করব। তাহলে প্রথমে এই সবগুলো যোগ করব, ডিরেক্ট যোগ করে 8 দিয়ে ভাগ করব। তাহলে সবগুলোর যোগফল হয় 72, 72কে 8 দিয়ে ভাগ করলে হবে 9। তাহলে 9 হবে এই সংখ্যাগুলোর গাণিতিক গড়। তাহলে এই সংখ্যাগুলোর গাণিতিক গড় কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখলাম। তাহলে এভাবে আমরা গাণিতিক গড় নির্ণয় করব। অবিন্যস্ত উপাত্ত থাকলে সবগুলো যোগ করে যে কয়টা থাকবে সেটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখানে গাণিতিক গড় নির্ণয় হলো 9। এখন যদি আমরা এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে চাই, তাহলে আগে এই সংখ্যাগুলোকে আমাদেরকে সাজাইতে হবে। এই সাজানোটা ছোট থেকে বড়র দিকে সাজালেও হবে বা বড় থেকে ছোটোর দিকে সাজালেও হবে। তাহলে আমরা সাজিয়েছি উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে আগেই বলছি যে গড় নির্ণয় করার সময় কিন্তু সংখ্যাগুলো না সাজালেও চলবে, কিন্তু মধ্যক নির্ণয় করার সময় অবশ্যই সংখ্যাগুলোকে সাজিয়ে নিতে হবে। সেটা ছোট থেকে বড়র দিকে সাজালেও চলবে, আবার বড় থেকে ছোটোর দিকে সাজালেও চলবে। তাহলে এই উপাত্তগুলোকে যদি আমরা ছোট থেকে বড় দিকে সাজাই, এটাকে বলা হয় ঊর্ধ্বক্রম অনুসারে। ছোট থেকে বড় দিকে সাজালে ওটাকে বলা হয় ঊর্ধ্বক্রম অনুসারে। তাহলে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় দিকে সাজালে এরকম হবে, আর সবগুলো গুণলে হবে 8টি। তাহলে এই 8কে বলা হয় এন। আমরা লিখব এন সমান 8। 8 সংখ্যাটা জোড়, এর সংখ্যাটা পাশে লিখব যা একটি জোড় সংখ্যা। তার মানে এখানে যে সংখ্যাগুলো আছে, 8টি সংখ্যা আছে, এটাকে আমরা এন এর মান ধরবো, এন সমান 8। তাহলে 8 যেহেতু জোড় সংখ্যা, যদি সংখ্যাটা জোড় হয় তাদের মধ্যক নির্ণয় করার নিয়ম এক ধরনের, আর যদি সংখ্যাটা বিজোড় হয়, অর্থাৎ গোনার পরে এই সংখ্যাটা যদি বিজোড় হয়, তাহলে সেটার মধ্যক নির্ণয় করার নিয়মটা আমি ডান দিকে দিয়েছি। তাহলে আগে দেখছি যদি সংখ্যাগুলো জোড় হয়, অর্থাৎ জোড় বলতে কিন্তু যেমন এখানে 6 আছে, এই জোড় না, এখানে 8 আছে, এই জোড় না। জোড় বলতে এখানে বোঝাচ্ছে কতগুলো সংখ্যা আছে সেটা জোড়। যেমন 8টা সংখ্যা আছে, 8 জোড়। যদি 7টা সংখ্যা হয় তাহলে সেটা বিজোড়, বিজোড় সংখ্যক, জোড় সংখ্যক সংখ্যা। তাহলে এখানে আমাদের সংখ্যা আছে 8টি, এরা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা যদি থাকে তাহলে মধ্যক, মধ্যকে আমরা ডিনোট করবো এইভাবে ME দিয়ে। মধ্যকে আমরা প্রকাশ করি ME। তাহলে এটার জন্য যদি জোড় সংখ্যা ডাটা থাকে, তাহলে তাদের জন্য মধ্যক সমান হচ্ছে n/2 তম যোগ n/2 + 1 তম। তাহলে আবার একটু দেখছি, n/2 তম প্লাস n/2 + 1 তম পদ বাই 2। এটা হচ্ছে যদি জোড় সংখ্যক ডাটা থাকে তাদের মধ্যক নির্ণয় করার সূত্র। তাহলে n মানে কত? 8।
এন মান হচ্ছে 8, তাহলে এনের জায়গায় বসালাম 8/2তম পদ যোগ 8/2 প্লাস 1তম পদ। মানে 8কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে কেটে হবে 4, তাহলে 4তম পদ প্লাস 8কে কাটলে হবে 4 আর 1 যোগ করলে 5, তাহলে 5তম পদ। তাহলে উপরে হচ্ছে 4তম যোগ 5তম পদ ভাগ 2, তাহলে 4তম পদ আমরা এখান থেকে এই যে সংখ্যাগুলো যে সাজানো আছে সেখান থেকে প্রথম থেকে 4 নম্বর সংখ্যা আমরা গুনবো 1 2 3 4, তাহলে 4 নম্বর সংখ্যা আমরা পাচ্ছি 7। তাহলে আবার বলছি প্রথম থেকে 4 নম্বর সংখ্যা যে আমরা গুনি তাহলে সেই সংখ্যাটা আমরা পাচ্ছি 7, তাহলে 1 2 3 4, 4 নম্বর সংখ্যা 7, এই জন্য আমরা 7 বসালাম প্লাস প্রথম থেকে 5 নম্বর পদ, তাহলে 1 2 3 4 5, তাহলে 5 নম্বর পদটা হচ্ছে 8, এই জন্য আমরা এখানে 8 বসিয়েছি। তাহলে আবার বলছি প্রথম থেকে গুণে 4 নম্বর পদ 7 এবং প্রথম থেকে গুণে 5 নম্বর পদ হচ্ছে 8, এই জন্য আমরা বসালাম 7 + 8, 7 + 8 হবে 15, নিচে 2 আছে, 15কে 2 দিয়ে ভাগ করলে হবে 7.5, এটাই হলো মধ্যক। তাহলে যদি এরকম অবিন্যস্ত পদের ক্ষেত্রে সংখ্যাগুলো সাজানো না থাকে প্রথমে সাজাইতে হবে, সাজানোর পরে যদি সংখ্যাটা জোড় হয় তাহলে এই সূত্র দিয়ে আমরা মধ্যক নির্ণয় করতে পারবো। যদি কেউ না বুঝেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন, আমি আবার এটাকে দরকার পড়ে আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলোর জন্য ভিডিও করে তৈরি করব। এখন দেখি যদি আমরা এখান থেকে 8টা সংখ্যা ছিল, একটা সংখ্যা বাদ দিয়ে দিলাম, লাস্টের 16 সংখ্যাটা বাদ দিয়ে যদি আবার লিখি তাহলে এখানে সংখ্যা হচ্ছে 7টি, 1 2 3 4 5 6 7, তাহলে 7টি সংখ্যা আছে। তাহলে এখানে n সমান 7 সংখ্যাটি বিজোড়, 7 সংখ্যাটি বিজোড়, তাহলে বিজোড় হলে মধ্যক হবে মধ্যক m e সমান হবে n + 1/2তম পদ। তাহলে মধ্যকের সূত্র এখন চেঞ্জ হয়ে গেল, যদি জোড় সংখ্যক থাকে তার জন্য মধ্যক বের করার সূত্র হচ্ছে এইটা, আর যদি বিজোড় সংখ্যক হয় তাহলে তার মধ্যক বের করার সূত্র হচ্ছে n + 1/2তম পদ। এখন n এর মান কত? n এর মান হচ্ছে 7, তাহলে n এর জায়গায় যদি 7 বসাই 7 + 1/2, 7 আর 1 অ্যাড করলে হচ্ছে 8, 8কে যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে হবে 4, তাহলে 4তম পদ। এখন এই 4তম পদ কোনটা হবে? 1 2 3 4, এই যে 4তম পদ হচ্ছে 7, তাহলে এখানে 7 হচ্ছে মধ্যক। তাহলে আজকে আমরা শিখলাম যে কীভাবে অবিন্যস্ত পদের ক্ষেত্রে যদি সংখ্যাগুলো জোড় সংখ্যক হয় তার জন্য মধ্যক কীভাবে বের করতে হয়, এবং সংখ্যাগুলো যদি বিজোড় সংখ্যক হয় তাহলে তার জন্য মধ্যক কীভাবে বের করতে হয়। এই মধ্যক নির্ণয় করা এবং গড় নির্ণয় করা, প্রচুরক নির্ণয় করা, এগুলো কিন্তু বিশেষ পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এবং ব্যঞ্জক পরীক্ষায় ইম্পর্টেন্ট, অন্যান্য প্রতিযোগিতামূলক প্রাইমারি বা বিভিন্ন পরীক্ষায় এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা দেখি যদি প্রচুরক নির্ণয় করতে চাই, প্রচুরক নির্ণয় করা খুবই সহজ। তাহলে এখানে আমরা দেখব এই যে সংখ্যাগুলো ছিল এই সংখ্যাগুলোর মধ্যে আমরা দেখব কোন সংখ্যাটা সবচেয়ে বেশিবার আছে, এটাকে বলা হয় প্রচুরক। তাহলে যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার থাকবে সেটাই হলো প্রচুরক। তাহলে আমরা দেখি কোন সংখ্যাটা বেশিবার আছে। 7 আছে একবার, 3 আছে একবার, 15 একবার, 11 একবার, 8 একবার, 16 একবার, তাহলে এই সংখ্যাগুলো একবার করে আছে। কিন্তু এখানে 6 এই সংখ্যাটা কিন্তু 2বার আছে, তাহলে 6 সংখ্যাটা আছে 2বার আর বাকি অন্যান্য সংখ্যা আছে একবার করে, তাহলে অবশ্যই 6 হবে প্রচুরক। এখন যদি এরকম হইতো যে এই 6-এর সাথে এই 7 আর একটা 7 থাকতো, এখানে 7 একটা আছে, 7 এখানে আর একটা আছে, তাহলে 6 2বার আছে, 7ও 2বার আছে, তাহলে প্রচুরক 2টাই হবে, 6ও হবে 7ও হবে। এখন যদি এমন হয় যে 6ও একবার আছে 7ও একবার আছে, একাধিকবার কোনোটাই নাই, সর্বোচ্চ সংখ্যক কোনোটাই নাই, তাহলে এই ডাটাগুলোর কোনো প্রচুরকও নাই। তাহলে আবার বলছি যে ডাটাটা সবচেয়ে বেশিবার থাকবে সেটা হবে প্রচুরক। যেমন প্রথমে বললাম 6 2বার ছিল, 6 প্রচুরক, 6 2বার 7 2বার, তাহলে দুইটাই প্রচুরক, 6ও প্রচুরক 7ও প্রচুরক। এখন যদি এরকম পাওয়া না যায় তাহলে ওই ডাটাটার কোনো প্রচুরক নেই। তাহলে আজকে আমরা শিখলাম অবিন্যস্ত পদের ক্ষেত্রে কীভাবে আমরা গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটা আবার নতুন করে দরকার পড়ে আবার ভিডিও করব। তাহলে আপনাদেরকে আজকের এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।